newsstar.com, www.dailynewsstar.com। নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা। বঙ্গবন্ধু অনলাইন মিউজিয়াম স্টুডিও হতে এনএসটিভি এস আলী গোলদার অনুষ্ঠানটি সরাসরি এবং ইউটিউবে এনএসটিভি এস আলী গোলদার আপলোড দেওয়া হবে। আজ আমাদের এখানে সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। শুরুতেই newsstar.com সংবাদ। আমাদের এখানে নিয়মিত উপস্থাপক এবং নির্বাহী পরিচালক চৌধুরী মেনন সাহেব আর কি newsstar.com সংবাদ পাঠ করবেন। ধন্যবাদ আপনাকে। আজকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছিলেন আমাদের newsstar.com, এবং আপনারা জানেন যে অনুষ্ঠানটি আমরা সবসময় ডেলি ভিউজ যে অনুষ্ঠানটি, এটা আমরা এখন দৈনিক ইত্তেফাক এবং দি নিউজস্টার পত্রিকা থেকে আমরা শিরোনামগুলো পড়ে নিচ্ছি। সুধীমণ্ডলী, আমরা দৈনিক ইত্তেফাক থেকে পড়ছি। গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের সতর্ক অবস্থান। প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বৈঠক। আন্দোলন প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দিইনি সমন্বয়ক। গণমিছিলে হামলা সংঘর্ষগুলি, পুলিশসহ 2 জন নিহত। মোবাইল নেটওয়ার্কে আবার বন্ধ, ফেসবুক, টেলিগ্রাম। উত্তরায় সংঘর্ষে আহত 20, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, পুলিশে বাধা। এখন আমাদের পরবর্তী যে প্রোগ্রাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই ভাষণ। এখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 350টি ভাষণ আমি রিড আউট করেছি। এবং শাহজাহান আলী গোলদার, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ডেমোক্রেটিক বাংলাদেশ এর প্রেসিডেন্ট, দি ডেইলি newsstar.com অনলাইন পোর্টালের পিইও, পাবলিশার, এডিটর অ্যান্ড ওনার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই ভাষণ গতকাল এবং আজ মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লারেশনটা দিয়েছেন, ছাত্রদেরকে নিয়ে আগামীকাল আর কি বসবেন, তাদের কথা শুনবেন। এই কথাই মাননীয় প্রধানমন্ত্রী আজ এই যে জাতীয় আমাদের যেটা গণমাধ্যম বিটিভির মাধ্যমে আমি নিজেই আর কি অবগত হয়েছি, এবং এখান থেকে এই মাননীয় প্রধানমন্ত্রীর কথাটি আর কি আগামীকাল ছাত্র নেতাদের নিয়ে বসবেন, তাদের কথা শুনবেন। মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বৈঠক, এটা গতকাল হয়েছে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন যে প্রোগ্রাম আপনার এবং কোটা আন্দোলন, হ্যাঁ, এই যে কোটা আন্দোলন নিয়ে এখানে আমার গতকালই আর কি যশোর থেকে এসছে। এখানকার কোটা আন্দোলনের ওপরে আমি ইতিমধ্যে 8টি প্রোগ্রাম করেছি। প্রত্যেকটি প্রোগ্রামেই আর কি আমি তো এই যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রেভিনিউ বিষয়ক অ্যাডভাইজারি লয়ার, 1988 সাল হতে আমি এই পেশাটার সাথে জড়িত। ঢাকা মাননীয় উচ্চতর আদালতে আমার এই গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সংবাদপত্র এবং অন্যান্য বিষয়ক 4টি ডিএলআর আছে। অর্থাৎ যে মামলাগুলি নিষ্পত্তি হয়ে গেছে এই রকম আর কি ঢাকা ল রিপোর্ট ডিএলআর বলা হয়। যেরকম যদি দিল্লির ল রিপোর্ট হয় তাহলে ওরা ডিএলআর বলে, দিল্লি ল রিপোর্ট। তো এখানটায় কোটা আন্দোলনের ওপরে আজকের যেটা আমার এই ডাইন দিকের যে সাংবাদিক বখতিয়ার উদ্দিন ফিল্ডের, এবং এই যে কোটা আন্দোলনকারী আর কি এদের যে প্রধান সমন্বয়ক নাহিদ যে কথা বলেছেন, এইটার উপরেই একটু বখতিয়ার উদ্দিন একটু আমাদেরকে অবগত করো। এটা কিন্তু জাতীয় চ্যানেল newsstar.com। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কোটা আন্দোলন এটা আমার দৃষ্টিকোণ থেকে যৌক্তিক আন্দোলন ছিল, যৌক্তিক আন্দোলন আছে, কিন্তু এই আন্দোলনকে ঘিরে যে পর্যায়ে দেশের পরিস্থিতি যাচ্ছে, দেশের জান মালের ক্ষতি, এটা আসলে কারোরই কাম্য না, আমিও কামনা করি না। আমি চাই দেশের
সবকিছু সুষ্ঠু সম্পূর্ণভাবে পরিচালিত হোক, ছাত্ররাও তাদের অধিকার ফিরে পাক। আমি কারণ এখানে একটু ধরিয়ে দিই, 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু আন্দোলন জনিতকারে ত্যক্ত বিরক্ত হয়ে কোটা আন্দোলনকে বাদ করেছিল। এইটা আবারও যখন তারা আন্দোলনে জড়িয়েছে, এই যে ঢাকা মেডিকেল কলেজে এই আহত যারা কোটা আন্দোলনে, তাদেরকে দেখতে যেয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু, যেহেতু মাননীয় উচ্চতর আদালত হতে ডিরেকশন দিয়েছে যে এই মামলাটা রাষ্ট্রের ওপরে দিয়ে দেওয়া হলো, সরকার বা সরকার প্রধান এর ওপরে যে কোনো সিদ্ধান্ত নিলে এখানটায় ওই আইন আদালত বা মাননীয় উচ্চতর আদালত এর বিরুদ্ধে কোনো বিরূপ বা কোনো মন্তব্যটা করবেন না, সর্বময় ক্ষমতা সরকার প্রধানকে দিয়ে দিয়েছে। ওই কথাটাই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে আহতদেরকে দেখার পরে বললেন আর কি, যেহেতু মেজর যে দাবিটা কোটার, এর ওপরে এরা বাতিল করেছে 2018 সালে হাইকোর্ট, সেইটাই বহাল রেখেছে, কাজেই বাকি যে দাবি দেওয়াগুলো আছে আর কি, ওইটা যেহেতু মেনে নিয়েছে, বাকিগুলাও পর্যায়ক্রমে আর কি, এই যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারা গুলিতে মারা গেছে, কারা আহত হয়েছে, সকলের সকল দাবি মেনে নেওয়া হবে। তারপরে তো এখন এই যে পর্যায়, আজ আবার পেপারে দেখলাম আগামীকাল থেকে, আজকে তো গণমিছিল, আগামীকাল থেকে সর্বাত্মক সহযোগী অসহযোগ আন্দোলন, এইটার উপরেই একটু এই যে যেটা বর্তমান ফিল্ডের যে অবস্থান রিপোর্ট, এবং এই যে তারা এই যে 5টা বাকি কন্ডিশনগুলো না মানলে এই যে কোটা আন্দোলন বিরোধী 6টারই সমন্বয়কদের, প্রধান সমন্বয়ক বা সমন্বয়ক নাহি, এই ছেলেটার যে কথা বলছে আর কি, এ কি বলতে চাচ্ছে? আমি আসলে নাইদের পুরো কথা আমি শুনতে পাইনি বা জানি না, সে কারণে নাইদ সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে পাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, কোটা আন্দোলনের এই পর্যায়ে আসার পিছনে কার কি ভূমিকা আছে, কি করা উচিত ছিল, সেইগুলি নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। না, এটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ওদেরকে ডেকেছেন আগামীকাল, এই জায়গাটাই আগামীকাল সকালে আর কি, এই কোটা বিরোধী আন্দোলন যে ছাত্র সংগঠনগুলো করছে, হ্যাঁ, এদেরকে ডেকেছে আর কি। তো এরা যাক বা না যাক, এই যে মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে ডাক দিয়েছেন একটা সরকার প্রধান হিসাবে। আমরা যারা সাংবাদিকতা করি, আমরা তো আবার কখনো কখনো গার্ডিয়ান, কখনো কখনো ছাত্রদের গার্ডিয়ান, আবার কখনো কখনো প্রতিষ্ঠানের গার্ডিয়ান। আর এই দেশের ছাত্রদের, প্রতিষ্ঠানিক জনগণের, এখানকার সর্বময় গার্ডিয়ান কিন্তু মাননীয় রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতির কিন্তু কোনো কথাবার্তা নাই আর কি। তো এই দুঃখজনক, রাষ্ট্রপতির অবশ্যই কিছু কথাবার্তা বলার দরকার ছিল। এরা কি ডিনাই করছে? আমি এই প্রসঙ্গে আপনার এই বিষয়ে বিশেষজ্ঞ, আমি একটা প্রশ্ন করি আপনাকে। এই এনএসটিভি টেবিল থেকে আজকে অনলাইনে অনেকে দেখেছি যে পিএম যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন ওনাকে বললেন যে তোমরা আসো, দরজা খোলা, এরপরে ওরা প্রতিক্রিয়া দিয়েছে যে আমরা যাবো না। কিন্তু আগামীকাল আবার আওয়ামী লীগের এই দলীয় সংগঠন সবাই বিভিন্ন পয়েন্টে থাকবে এবং ওরাও থাকবে। এই বিষয়ে, পরিস্থিতির বিষয়ে আপনি একটু, এই জায়গাটাই এখন আমি যেটা বলবো, এই রাষ্ট্র কিন্তু এখন, এই যে রাষ্ট্রের যে জনগণ 18 কোটি, অর্থাৎ 18 কোটি, অর্থাৎ যদি আমরা 1:4 ধরি আর কি, তাহলে এখানে 4.5 কোটি গার্ডিয়ান, ছাত্রদের পিতামাতা, লোকাল গার্জিয়ান, এরপরে হচ্ছে অন্যান্য মিলে আর কি প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভাইস চ্যান্সেলর, কলেজ মাদ্রাসাগুলোর প্রিন্সিপাল, এবং রাষ্ট্রপতির যিনি সচিব, মাননীয় রাষ্ট্রপতির সচিব, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখন শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ক মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর এই মন্ত্রীর দায়িত্বটাও প্রতিমন্ত্রীকে দিলে চলবে না। একজন আর কি এখানটায় মুরব্বীকে যে কাজটা গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন আর কি, এই যে এই
প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেছে। নেতা অর্থাৎ এনারা কিন্তু এমপি মন্ত্রী থাকলেও থাকতে পারে, বিশেষ করে যারা আওয়ামী লীগের এই যে ক্রাইসিস পিরিয়ডে বুদ্ধি পরামর্শটা দিয়ে থাকেন আর কি। তো এই জায়গাটাই এখন যদি আর কি আওয়ামী লীগও যেটাই করুক না কেন, কোনো সংগঠন, কোনো রাজনীতি, কোনো বিরাজনীতি, কোনো অনুষ্ঠান যখনই টুইন মাল্টি প্রোগ্রাম হবে আর কি, এর ভিতরে কিন্তু এই যে এরশাদ সাহেবের দলও আর কি, সে অংশ হোক যেটাই হোক, তারাও কিন্তু একভাবে আন্দোলন করছে, মানে ছাত্রদেরকে সরাসরি এই তাদের মাধ্যম দিয়ে সাপোর্ট করেছে। ফখরুল সাহেব তো সাপোর্ট দিয়েই আসছে 5 তারিখ থেকে, আজও আবার বা গতকালও সরাসরি সাপোর্ট দিয়েছে। এখানে যে বিষয়টা হবে, এখন আমি আওয়ামী লীগের পোর্টফোলিওধারী একজন এই যে কর্মী, বাংলাদেশ আওয়ামী তাঁতি লীগের প্রচার প্রকাশনা সম্পাদক এবং বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের আমি একজন ক্ষুদ্র গবেষক। বর্তমান আমি এই সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। 1987 সাল থেকে, তারও পূর্বে আমি দুর্ভিক্ষ দেখেছি, মুক্তিযুদ্ধ করেছি, 265 দিন যুদ্ধ করেছি, রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে দেখেছি ইসরায়েলিরা যেভাবে পাখির মতো করে মারছে ফিলিস্তিনিদের, আমাদেরকে ওইভাবে মারা হয়েছে। আমরা রণাঙ্গনে এই মাইনর এবং অ্যাডাল্ট 10,000-এর মতো স্থানীয়, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাত সিটি হওয়ার সুবাদেই আমি যুদ্ধ করার সুযোগটা পেয়েছি। এখানে বয়সগত প্রশ্ন আসে, তখন ওখানে আমার ওই যে প্রাইমারি স্কুলে ভর্তির রেজিস্ট্রেশন অনুপাতে 6 বছর 3 মাস বয়সে আমি 1968 সালে আমার বাবা বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেয়। তখন আমার বয়সটা ছিল 9+। তো ওই জায়গাটাই দেখেছি আর কি, যে ওই পাখির মতো মারতে। আর এই যে বহুপক্ষীয় যখন একটা আন্দোলন হয়, সংগ্রাম হয় দেশ নিয়ে, এই যে কোটা নিয়ে, অধিকার নিয়ে, ছাত্রত্ব নিয়ে, ছাত্রদের সুযোগ সুবিধা নিয়ে, তারপরে যারা এই দেশের হতদরিদ্র মানুষ এদেরকে বিভিন্ন রকমের দাবি দেওয়া নিয়ে, চাকরিজীবীদের বিষয়ও, এর ভিতরে কিন্তু আরেকটা গ্রুপ যুক্ত আছেই, তাদের কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। ওই যে শিক্ষকদের আন্দোলন, এরপরেও সেই মতিউর, বাসির, ফয়সাল, এরপরে বেনজির, এরা কিন্তু এটা কিন্তু খুব মজা করছে। এবং এদের ওই যে হাজার হাজার কোটি টাকা, এই কোটি টাকা নিয়ে এরা ওই বালিশে মাথা দিয়ে শুয়ে নাই, এই টাকাটাও কিন্তু লাগাইতেছে আর কি। আর এর ভিতরে যারা ঘুষখোর, এই ঘুষখোরদের বার্গা বেড়ে গেছে আর কি। গত সপ্তাহের ঘটনা, আমি সারা বাংলাদেশে সিয়ান্ডের ব্যবসাটা করি, প্রত্যেকটা জায়গায় মাল আসুক বা না আসুক, পেপার গেলেই 1000 টাকা, সে কেরানি হোক আর যত উপরে যাক নিচেই যাক, এগুলোও কিন্তু আসলে এই সরকারকে দেখতে হবে। তো এখানে সরকারকে অবশ্যই দেখতে হবে, এটা নতুন কোনো এইটা না, এখানটাই এইগুলো না বললে, বাণিজ্য সব এই জায়গাটাই না বললে, এই জায়গাটাই কি হবে মনে না করেই দিলে, অন ডিউটি যে পুলিশ, টাকাকে থামাইতেও টাকা লাগে, টাকার জায়গায় অনৈতিকতা বন্ধ করতে গেলেও নৈতিক দেশপ্রেমিক সৈনিক লাগে। এই জায়গাটাই যারা অন ডিউটিতে আছে, এই যে এই বেনজির, মতির, বাসির, এরা শুয়ে বসে নাই, এরা ফাঁক ফোকর দিয়ে এই বাসির এইগুলি যে এই জায়গায় আপনি যেটা বলছেন, সিস্টেমগুলোকে আমাদেরকে বন্ধ করতে হবে। এই সিস্টেম জায়গাগুলোকে আমাদের অবশ্যই বন্ধ না করা পর্যন্ত এখানে যেটা আমাদের এই গুরুত্বপূর্ণ কথা বলছেন, এর ভিতরে আমি একটু বললাম, এখানে আমাদের এই প্রোগ্রামটা তো দেশব্যাপী, এইরকম অ্যানালাইসিস প্রোগ্রাম আর কেউই করে না। যাদেরকে মধ্যরাতের পরে দেখা হয়, এদের অনেকেই এখন যারা সিনিয়র সাংবাদিক বলছে, এদের অনেকের থেকে আমি সিনিয়র, আমার সাংবাদিকতার বয়স এখন 38 বছর। তো এখান থেকে আমাদের কারোরই কাম্য নয়, যখন এইরকম কোনো অধিকারের আন্দোলন চলে, তখন এই যে সরকার বাহাদুরকে তার পরিপূরক সে দুয়ার অনুষ্ঠান যদি হয়, ঘরে ঘরে বসে করুক। তারপরে যদি তাদের বুঝাইতে হয়, তারাও ওই রকমটা ভাবে আওয়ামী লীগের যেগুলো দপ্তর আছে, দপ্তর ভিত্তিক আর কি তারা করুক। এই যে রাস্তায় নেমে দলীয় নেতা কর্মীদেরকে নামিয়ে নিয়ে এইটা কতটুকু ঠিক হচ্ছে বা হচ্ছে না আর কি, এইটা একটা সরকার কিন্তু যারা পোর্টফোলিও হোল্ড করছে, যেমন এমপিরা, মন্ত্রীরা,
এরা কিন্তু এই জায়গাটাই, যদিও এখানে আমার আরেকটা যে কথা আমি বলে আসছি সেই 6 তারিখ থেকেই আর কি, যারাই আওয়ামী লীগের পোর্টফোলিওধারী নেতা তারাই আবার মন্ত্রী। এই এদেরকে একটা দিক বেছে নিতে বলা হোক, যে আপনি ওবায়দুল কাদের সাহেব, আপনি তো এই ছাত্রলীগার হিসাবে বারবার এমপি হচ্ছেন, মন্ত্রী পদ বাগিয়ে নিয়েছেন, আপনি কি মন্ত্রী থাকবেন, ছাত্রলীগের সাবেক নেতা থাকবেন, না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকবেন? আপনার সিদ্ধান্তটাই আমাকে জানিয়ে দেন। আমি তাঁতি লীগের প্রচার প্রকাশনা সম্পাদক হিসাবে, আপনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, আপনার একজন মুরব্বী হিসাবে আপনার কাছেই আমি এইটা বললাম, আইন মন্ত্রী, আপনি কি এমপি থাকবেন না আইন মন্ত্রী থাকবেন? পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব, আপনি কি মন্ত্রী থাকবেন না আওয়ামী লীগের মুখপাত্র হবেন? এই যে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর কি বলে এখানে প্রফেসর আরাফাত সাহেব, আপনি কি এখানে প্রতিমন্ত্রী থাকবেন না এমপি থাকবেন না আওয়ামী লীগ করবেন? এই রকমটা জায়গায় আমি তাঁতি লীগের প্রচার প্রকাশনা সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়ে আমার কথাটা কিন্তু আমি বলছি, এটা মাননীয় নেত্রী শেখ হাসিনাই বলেছেন, যখন আমি ভুলে যাই, বুঝতে না পারি, কেউ না জানাই, নাম ধরে ধরে আমাকে জানিয়ে দিবেন। আমি মাননীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতিকে আমি তাঁতি লীগের প্রচার প্রকাশনা সম্পাদক হিসাবে, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করলাম। আর এই বিষয়টার উপরে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তাদেরকে ডেকেছেন, আসবে কি আসবে না, আপনাকে করজোরে আবারও অনুরোধ করছি, আপনি এই বাকি যে দাবিগুলো নির্বাহী আদেশে মেনে নিন। তারপরে এইটা আপনি তো 18 কোটি জনগণের উপরেই ছেড়ে দিবেন, ছেড়ে দিয়েছেন। এরপরে যদি জনগণ এটার উপরে কি করবে না করবে, তখন কিন্তু আপনার আর দায় থাকবে না এই জায়গাটাই। আর এই যেটা আগামীকালের যে প্রোগ্রাম, এইটা আওয়ামী লীগ বা সরকার বাহাদুর যেহেতু ক্ষমতায়, এবং আওয়ামী লীগও এই দল সরকার পরিচালনা করছে, এই জায়গাটাই তারা সুশৃঙ্খল ভাবে তার শাস্ত্র অফিসের সামনে আর কি, তারা আমি এটা খোঁজ খবর নিয়ে যেটা জেনেছি, আমাদের ওই তাঁতি লীগকেও নির্দেশনা দেওয়া হয়েছে, যার যে এলাকায় অফিসের সামনেই আর কি সুশৃঙ্খলিত ভাবে এইটার আর কি একটা রাজনৈতিক দল হিসাবে জানান দেওয়া। ইতিমধ্যে আর কি বিরোধী দল ওই যে বলছে না, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কেউ মাঠে নাই, এই জায়গাটাই আর কি। তারপরেও এই যে বহুপক্ষীয় ভাবে একটা যখন দাবি আদায়ের আন্দোলন হয়, তখনটাই বহুপক্ষীয় ভাবে ওই পারস্পরিক ওই যে প্রোগ্রাম দিতে নাই। এটা আমার যেটা আমার দেশের সববারের রাজনীতিবিদরা সবসময় চায় দেশ দুর্নীতিমুক্ত থাকুক, কিন্তু আসলে দুর্নীতিমুক্ত থাকে না। এর ব্যর্থতা, এর দায়ভার রাজনীতিবিদদেরকেই নিতে হবে। কেন থাকে না? এদের কাছেই জনগণ ক্ষমতা দেয় দেশ যাতে ভালো মতো চলে, দুর্নীতি মুক্ত ভাবে থাকে। আমার কাছে এর একটা ছোট্ট একটা সমাধান আছে। এই টাকার কারণে মানুষ আজকে এই বিভিন্ন ভাবে এই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, এই লোভের কারণে। এই লোভের কারণেই এই এই টাকা পয়সা, লোভ, হিংসাটা তৈরি হয় এইখান থেকে। তো আমার কাছে যারাই দেশ পরিচালনা করবে, তাদেরকে হতে হবে সলিড লোক। আর এই সলিড লোক পেতে গেলে আপনাকে একটা সলিড চিন্তা ভাবনার মধ্য দিয়েই এই লোকগুলিকে নিয়ে আসতে হবে। এর যেমন বলা যায় যে ঠিক আছে ভাই, তুমি মন্ত্রী হবা, এমপি হবা, তোমার সবকিছু, তুমি তো জনগণকে ভালোবাসো, তোমার সবকিছু জনগণ, তুমি তোমার যা কিছু আছে সব জনগণকে দিয়ে দাও, তারপরে তুমি আসো, তুমি মন্ত্রী হও, তুমি এমপি হও, তুমি কি হবা হও, তুমি দেশ পরিচালনা করো, তুমি জনগণকে শাসন করো। তাহলে দেখবেন এখানে দুর্নীতি হবে না, এখানে সবকিছু দুর্নীতি শূন্য কোঠায় চলে আসবে। কোনো লোভ লালসাযুক্ত লোকজন পলিটিক্স করতে যাবে না, কোনো খারাপ লোকরে আমরা পলিটিক্সে পাবো না। কিন্তু এখন দেখা যাচ্ছে চিত্রটা উল্টো, মানুষ পলিটিক্স করছেই টাকার জন্য, মানুষ পলিটিক্স করছেই দুর্নীতি করার জন্য। সুতরাং এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই ধরনের কোনো জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে যে জনগণের সম্পদ, যেহেতু জনগণের ভালোবাসি বলি আমি বড় নেতা, তা আমি বড় নেতা মানে আমার সবকিছু জনগণের আমি দান করে দিলাম। দান করে দেওয়ার পরে এইবার আমি জনগণের শাসন করলাম, জনগণের মন্ত্রী হলাম, জনগণের এমপি হলাম, জনগণের চেয়ারম্যান হলাম। তাইলেই বোঝা যাবে যে অরিজিনাল দেশপ্রেমিক যে লোকগুলি, সেই লোকগুলি এই পলিটিক্সের মধ্যে আসছে এবং আমরা
আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, কোনো জায়গায় কোনো দুর্নীতি পাবো না। এখন আমাদের আমরা যে ভালোভাবে চলতে প্রোগ্রাম পারবো। হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারিকা লাক। আমি এখানে ছোট্ট একটু 1 মিনিটের একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কথাটা বলবো। কালকে আমার এই প্রোগ্রামটাই শেষ হয়নি। হিলফুল ফুজুল, দেন দিয়া রোজ মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 ইয়ার্স চাইল্ড, 14 বছরের শিশু, তখন হিলফুল ফুজুল গঠন করেন। 14 সদস্যের এটা একটি সংগঠন ছিল, যার 4 জনের নাম ফজল, এই জন্যই নামটা হিলফুল ফুজুল। তখন আর কি বাইতুল্লাহ তাওয়াফ হইতো। এটা ঈসাই 584 খ্রিস্টাব্দে মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 14 বছর, তখন ওই যে মধ্যপ্রাচ্য বর্বরতায় নিমজ্জিত ছিল। কন্যা শিশুদেরকে পুঁতে ফেলা হইতো, মেয়েদেরকে শ্লীলতাহানি করে মেরে ফেলা হইতো। তো ওই বাইতুল্লাহ তোয়াফ করার সময় এক দুষ্কৃতিকারী একটা মেয়েকে কিডন্যাপ করে। এই খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হিলফুল ফুজুলের কানে যায়। তখন তারা আর কি মধ্যরাতের পূর্বেই, অর্থাৎ রাত 12টার পূর্বেই ওই সেই দুষ্কৃতিকারীদেরকে ধরে আনে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো মাইনর, অল্প বয়স, তারপরেও তার মাধ্যম দিয়ে সেই থেকে নিয়ে আর কি ওই যে সৌদি আরবের এই অপকর্মটা ঐক্যবোধী এখনো আর কেউ করে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু 18 কোটি জনগণের ওপরেই ছেড়ে দিয়েছে দুষ্কৃতিকারীদের ধরিয়ে দেওয়া, তাদের এই যে ছেলেপিলের যারা ছেলে মেয়েদের গার্জিয়ান যারা, তাদেরকেও একটু সরকারকে আমাদের 18 কোটি জনগণকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতার মানসিকতা নিয়ে আমরা যদি চলি তাহলে কিন্তু দেশটা সুন্দর হবে। এই ঝামেলা যেটা চলছে এটাও মিটে যাবে। আমি আজ আর বেশি বলবো না আর কি। ধন্যবাদ। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছিলেন, আমি এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সাথে আমাদের মূল্যবান আলোচনা করলেন দি নিউজটা পত্রিকার সম্পাদক এম শাহজাহান গুলজার এবং আমাদের একজন সাংবাদিক ভাই উপস্থিত ছিলেন। আমরা সুন্দর আলোচনা করলাম এবং অনলাইন এডিটর হাফেজ সাহেব গুলদার উনি পরিচালনা করলেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনএসটিভির সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।